স্ট্রেটস আমরা ক্লাস 12-এর ইতিহাস পড়াছিলাম। ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত অনিয়মিত সাম্রাজ্য। আজকে তার পরের পার্ট দেখো, রেলযাত্রার সূচনা। ঔপনিবেশিক শাসনকালে ভারতের রেলপথের প্রতিষ্ঠা এদেশের অর্থনীতিকে সর্বাধিক প্রভাবিত করেছিল। রেল এমন একটা জিনিস, যদি কোথাও রেল যোগাযোগ না থাকে সেই জায়গার উন্নতি কখনোই সম্ভব নয়। তাহলে ভারতে 1832 খ্রিস্টাব্দ থেকে রেলপথে স্থাপনের প্রস্তাব উঠে থাকে। শেষ পর্যন্ত লর্ড ডালহৌসির 1848 থেকে 56 খ্রিস্টাব্দ আমলে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি ভারতের সর্বপ্রথম রেলপথের প্রতিষ্ঠা করে। প্রশ্ন আসে দেখো, ভারতের সর্বপ্রথম রেলপথের প্রতিষ্ঠা কারা করে? গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি। ডালহৌসিকে ভারতের রেলপথের জনক বলা হয়। তখন লর্ড ডালহৌসি ছিল, সেজন্য ডালহৌসিকে কি বলা হয়? ভারতের রেলপথের জনক বলা হয়। তার আমলে 1853 খ্রিস্টাব্দে 16 এপ্রিল বোম্বাই থেকে থানে পর্যন্ত 21 মাইল পথে রেল যোগাযোগ স্থাপিত হয়। বোম্বাই থেকে থানে 21 মাইল। 1854 খ্রিস্টাব্দের পূর্বে ভারতের হাওড়া থেকে হুগলি পর্যন্ত 24 মাইল পথে ভারতের দ্বিতীয় রেলপথ চালু হয়। ডালহৌসির আমলে ভারতে প্রায় 200 মাইল রেলপথ নির্মিত হয়। মহাবিদ্রোহ 1857 খ্রিস্টাব্দের পর ভারতের রেলপথে দ্রুত সম্প্রসারণ ঘটতে থাকে। 1951 খ্রিস্টাব্দে ভারতের রেলপথে জাতীয়করণ করা হয় এবং এটি বিশ্বের বৃহত্তম নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। কবে জাতীয়করণ করা হয়? 1951 সালে। 1951 খ্রিস্টাব্দে, মানে স্বাধীনতা লাভের পরে আর কি। এবার দেখো, 1857 খ্রিস্টাব্দে যখন মহাবিদ্রোহ হয় তখন ওরা দেখলো যে এইভাবে ব্রিটিশ শাসনকে টিকিয়ে রাখতে গেলে যোগাযোগ ব্যবস্থা প্রচুর দরকার। রেল যোগাযোগ এমন একটা জায়গা, যখন সৈন্য যেখানে সমস্যা হবে সৈন্যকে সহজে সেখানে পাঠানো যাবে, তাহলে রেল ব্যবস্থাটাকে আরো উন্নতি করে ওরা। রেলপথ স্থাপনের উদ্দেশ্যকে দেখো, ভারতীয় কল্যাণ সাধনের উদ্দেশ্য নিয়ে নয়, সম্পূর্ণভাবে নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ইংরেজরা ভারতের রেলপথ স্থাপনের উদ্যোগ নেয়। ভারতের রেলপথ স্থাপনের পিছনে ইংরেজদের বিভিন্ন সাম্রাজ্যবাদী শোষণমূলক উদ্দেশ্যে কাজ করেছিল। মূলত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক উদ্দেশ্যে ভারতের রেলপথের প্রতিষ্ঠা করা হয়। অধ্যাপক জেম হার্ট কেমব্রিজ ইকোনমিক অফ ইন্ডিয়া দ্বিতীয় খণ্ডে মধ্যে বলেন যে রেলপথ স্থাপনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে পূর্ণাঙ্গ অনুসন্ধান এখনো সম্ভব না হলো এর পিছনে যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্য ছিল সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। ভারতের রেলপথ স্থাপনের পিছনে লর্ড ডালহৌসির প্রধান উদ্দেশ্য ছিল এদেশের সুদক্ষ ব্রিটিশ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, ইংরেজ সেনাবাহিনীকে দ্রুত ভারতের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া, ভারতের ব্রিটিশ পুঁজি ও শিল্পোদ্যোগ বৃদ্ধি করা, কাঁচামাল ও উৎপাদিত শিল্প দ্রব্য দ্রুত ও সহজে পরিবহন করা প্রভৃতি প্রয়োজনে তিনি ভারতের রেলপথ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করেন। মূলত দেখো, রেলপথ হলে কি হবে? ভারত থেকে যে কাঁচামালগুলো প্রত্যন্ত গ্রাম থেকে নিয়ে আসা হয় সেগুলো আনতে সুবিধা হবে, সেগুলো ইংল্যান্ডে পাঠাতে সুবিধা হবে। আবার ইংল্যান্ডের যে শিল্প সামগ্রী, উৎপাদিত শিল্প সামগ্রী সহজেই বিদেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠাতে সহজ হবে, তাহলে ওদের সব সহজ লাভ। এবং সৈন্যবাহিনী যেখানে সেখানে যখন তখন প্রেরণ করা সম্ভব হবে এবং বিভিন্ন জায়গায় যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে ওদের প্রশাসনিক কাজে সুবিধা হবে। নিজেদের কাজের উদ্দেশ্যে ওরা রেলপথকে স্থাপন করে। কিন্তু তার সত্ত্বেও রেলপথ যখন স্থাপিত হলো তখন এটার একটা খারাপ প্রভাব ওদের জন্য থাকলেও আমাদের তো সুপ্রভাবও ছিল, কারণ রেলপথ স্থাপনা অটোমেটিক কিছু ভালো আমাদের দেশের জন্য হয়ে যায়। ঠিক আছে, দু রকমই হয়, ওদের উদ্দেশ্য সাধন হয় কিন্তু সাথে সাথে আমাদেরও কিছু উপকার হয়। ঠিক আছে, দেখো, কাঁচামাল রপ্তানি সহজ করা। ইংল্যান্ডের কারখানাগুলোতে উৎপাদন বৃদ্ধি বলে সেখানে কাঁচামালের চাহিদা বৃদ্ধি পায়। ভারত থেকে উৎপাদিত কাঁচামাল ইংল্যান্ডের কারখানাগুলোতে পাঠানো হয়। ভারতের অভ্যন্তর থেকে কাঁচামাল দ্রুত বন্দরে পৌঁছানোর উদ্দেশ্যে রেল যোগাযোগের প্রয়োজন হয়। ডক্টর সব্যসাচী ভট্টাচার্য বলেছেন, এই সব লাভের লোভই ছিল আসল কথা এবং এদেশের অর্থনীতির আধুনিকরণ মোটেই নয়। বিলাতি পণ্যের আমদানি সহজ করা। ভারতের রেলপথ নির্মাণের ক্ষেত্রে অর্থনৈতিক উদ্দেশ্য ছিল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে সেখানকার কারখানাগুলোতে প্রচুর পণ্য সামগ্রী উৎপাদিত হতে থাকে। এসব পণ্য সামগ্রী ভারতের অভ্যন্তরে দূর দূরান্তের বাজারগুলোতে পৌঁছে দেওয়ার জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন অনুভূত হয়। পুঁজি বিনিয়োগের ক্ষেত্র প্রস্তুত করা। একটা হচ্ছে পুঁজি বিনিয়োগের ক্ষেত্র প্রস্তুত করা। রেলপথ যখন স্থাপন হবে, নতুন নতুন যারা রেলপথ বানাবে তাদের একটা পুঁজি নিয়োগ করার একটা ক্ষেত্র হবে। ঠিক আছে, শিল্প বিপ্লবের ফলে ব্রিটিশ শিল্পগুলোর হাতে বিপুল পরিমাণ পুঁজি সঞ্চিত হয়। এই পুঁজি তারা ভারতের লাভজনক, নিরাপদ ও সুবিধাজনক ক্ষেত্র বিনিয়োগ করতে উৎসাহী ছিল। পুঁজিপতিদের কাছে ভারতের রেলপথ নির্মাণ অন্যতম লাভজনক ও নিরাপদ ক্ষেত্র বলে মনে হয়। তারা উপলব্ধি করে যে ভারতের রেল ব্যবস্থা চালু হলে রেল লাইন, ইঞ্জিন, মালগাড়ি, অন্যান্য যন্ত্রপাতি সরবরাহ করে তারা প্রচুর মুনাফা অর্জন করতে পারবে। রাজনৈতিক উদ্দেশ্য দেখো, বিশাল ভারতে রাজনৈতিক ও প্রশাসনিক কাজে দ্রুত সংবাদ আদান প্রদান ও যোগাযোগ রক্ষা করা, বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধ, দেশের অভ্যন্তরে বিভিন্ন বিদ্রোহ দমনের উদ্দেশ্যে সেনাবাহিনী প্রেরণ, সেনাবাহিনীর কাছে দ্রুত খাদ্য রসদ পৌঁছে দেওয়া প্রভৃতির উদ্দেশ্যে ভারতের রেলপথ স্থাপনকে ব্রিটিশ সরকার অপরিহার্য বলে মনে করে। ব্রিটিশ সরকার আরো মনে করে যে ভারতের রেলপথের প্রসার ঘটলে বহু ইংরেজদের কর্মসংস্থানের সুযোগ হবে। রেলপথ যখন হবে ইংরেজরা বিভিন্ন জায়গায় কাজ পাবে, তাদেরও কর্মসংস্থান হবে। সামরিক উদ্দেশ্য, লর্ড ডালহৌসি ভারতের সামরিক প্রয়োজনে রেলপথের প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। অবশ্য তার আগে লর্ড হার্ডিঞ্জ
1846 খ্রিস্টাব্দে সামরিক প্রয়োজনে ভারতের রেলপথ নির্মাণের প্রয়োজনের কথা উল্লেখ করেন। এরপর ডালহৌসি 1850 খ্রিস্টাব্দে তার প্রতিবেদনে একই কথা বলেন। 1857 খ্রিস্টাব্দে মহাবিজয়ের পর ইংরেজ সরকার সামরিক প্রয়োজনে ভারতের রেলপথ নির্মাণের গুরুত্ব ভালো রকম উপলব্ধি করে। তাই দেখা যায় বাণিজ্য গুরুত্ব ছিল না এমন বহু স্থানে শুধু সামরিক প্রয়োজনে রেলপথ স্থাপিত হয়, যেখানে বাণিজ্যের দরকার নেই কিন্তু সেখানে শুধু সামরিক প্রয়োজনে রেলপথ নিয়ে যাওয়া হয়। দুর্ভিক্ষের মোকাবেলা করা। ঔপনিবেশিক আমলে ভারতের দুর্ভিক্ষ ছিল নিয়মিত ঘটনা। দুর্ভিক্ষ কবলিত এলাকায় দ্রুত খাদ্য ত্রাণ সামগ্রী পৌঁছানোর উদ্দেশ্যে ব্রিটিশ সরকার রেল যোগাযোগের প্রয়োজন উপলব্ধি করে। এবার দেখো রেলপথের সম্প্রসারণ। 1853 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ শাসনাধীন ভারতের বিস্তৃত অঞ্চলে রেলপথের সম্প্রসারণ ঘটে। এই সময়কালে ভারতের রেলপথের সম্প্রসারণের ক্ষেত্রে 4টি পৃথক পর্যায়ে লক্ষ্য করা যায়। একটা হচ্ছে গ্রান্টি ব্যবস্থা। প্রশ্ন আসে গ্রান্টি ব্যবস্থা কি? সরকারি উদ্যোগ, পুনরায় গ্রান্টি ব্যবস্থা, পুনরায় সরকারি উদ্যোগ, এই পর্যায়গুলো আলোচনা করা যাবে। গ্রান্টি ব্যবস্থা। প্রথমে কয়েকটি ব্রিটিশ কোম্পানি ভারতের রেলপথ নির্মাতার দায়িত্ব দেওয়া হয়, কিন্তু কোম্পানিগুলো মনে করেছিল ভারতের রেলপথ লাভজনক হবে না, এজন্য তারা এই কাজে বিশেষ উৎসাহ দেখায়নি। এবার দেখো গ্রান্টি ব্যবস্থা, যখন বলে যে রেলপথে তোমাদের লাভ হোক আর লস হোক, যদি লস হয় তা সরকার গ্যারান্টি দেবে আর কি, সেটা হচ্ছে গ্যারান্টি ব্যবস্থা। সরকার তোমাদের ব্যবস্থা করবে আর কি। রেলপথ নির্মাণে কোম্পানিগুলোকে উৎসাহিত করার উদ্দেশ্যে কোম্পানিগুলোকে সরকার কয়েকটি বিষয়ে গ্যারান্টি বা প্রতিশ্রুতি দেয়। এই ব্যবস্থাকে গ্যারান্টি ব্যবস্থা বলে পরিচিত। এই ব্যবস্থায় বলা হয় যে সরকার কোম্পানিগুলো রেলপথ নির্মাণের জন্য বিনামূল্যে জমি দেবে। 2, কোম্পানিগুলো বিনিয়োগ করা মূলধনের উপর বার্ষিক 5% হারে সুদ দেবে। সুদ পরিশোধের পর লাভ্যাংশ সরকার ও কোম্পানির মধ্যে সমানভাবে ভাগ হবে। 4, 25 থেকে 50 বছর পর সরকার ইচ্ছা করলে রেলপথগুলি ক্রয় করতে পারবে। গ্রান্টি ব্যবস্থা প্রয়োগ দাও। গ্রান্টি ব্যবস্থা অনুসারে 1849 থেকে 1869 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের রেলপথ নির্মাণ কত? 1849 থেকে 1859 এবং এর মাধ্যমে 1849 থেকে 1869 আর কি, 1869 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে প্রায় 4255 মাইল রেলপথ নির্মিত হয়। দুর্নীতি দেখুন, লাভের গ্রান্টি থাকায় কোম্পানিগুলি ইচ্ছাকৃতভাবে প্রয়োজনের তুলনায় অনেক বেশি খরচ করতে থাকে। তাদের বার্ষিক হিসাবে প্রচুর ঘাটতি দেখায়। প্রতি মাইল রেলপথ নির্মাণে খরচ পড়ে 16,000 পাউন্ড। ভারতের রাজস্ব থেকে এই ঘাটতি মেটানো হতো। এর ফলে এই প্রথার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে। ওরা ইচ্ছে করে, যখন গ্রান্টি আছে তখন ইচ্ছে করে রেলপথে খরচ বেশি করতো, তাহলে বেশি টাকা পাবে, সুদ বেশি পাবে। ঠিক আছে। সরকারি উদ্যোগ। গ্রান্টি ব্যবস্থা নানা সমস্যা থেকে গেলে সরকারি ব্যবস্থা বাতিল করে রেলপথ নির্মাণের দায়িত্ব নিজের হাতে তুলনায় সরকারি উদ্যোগে 1869 থেকে 1880 খ্রিস্টাব্দের মধ্যে বেশ কিছু রেলপথ নির্মিত হয়। সরকারি উদ্যোগে রেলপথ নির্মাণের ফলে কোম্পানিগুলির মুনাফা লাভের পথ বন্ধ হয়ে যায়। তারা সরকারি মালিকানায় রেলপথ নির্মাণ বন্ধ করার জন্য পার্লামেন্টের উপর চাপ দিতে থাকে। এছাড়া ঠিক হয় সময় ভয়াবহ দুর্ভিক্ষ, দ্বিতীয় আফগান যুদ্ধ 1878 খ্রিস্টাব্দের ফলে ভারতে সরকার আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে এবং সরকারি নিয়ন্ত্রণে রেলপথ নির্মাণ বন্ধ হয়ে যায়। পুনরায় গ্রান্টি ব্যবস্থা। সরকার পরিচালনায় রেলপথ নির্মাণের কাজ বন্ধ হয়ে গেলে 1880 খ্রিস্টাব্দ থেকে রেলপথ নির্মাণে পুনরায় গ্রান্টি ব্যবস্থা চালু হয়। নতুন গ্রান্টি ব্যবস্থার নীতি। কিন্তু রেলপথ নির্মাণ পরিকল্পনার দায়িত্ব থেকে সরকারের হাতে, দায়িত্ব থাকে সরকারের হাতে। কোম্পানিগুলো শুধু রেলপথ নির্মাণ ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। পূর্ববর্তী গ্রান্টি ব্যবস্থার সঙ্গে নতুন গ্রান্টি ব্যবস্থার সামান্য পার্থক্য ছিল। এই সময় 5% পরিবর্তে 3.5% সুদের গ্রান্টি দেওয়া হয়। এই ব্যবস্থায় কোম্পানিগুলো একদিকে যেমন প্রচুর মুনাফা লুটতে থাকে, অপরদিকে তেমনি রেল ব্যবস্থা যথেষ্ট সম্প্রসারণ করে। রেল বোর্ড গঠন। ভারতের রেল ব্যবস্থা পরিচালনার জন্য 1905 খ্রিস্টাব্দে রেল বোর্ড গঠিত হয়। এর ফলে রেলের আয় বৃদ্ধি পায় এবং রেল ব্যবস্থা সম্প্রসারিত হয়, যা 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে প্রায় 28,000 মাইল রেলপথ নির্মিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতে রেলের উন্নয়ন কিছুটা ব্যাহত হয়। আর্কওয়ার্থ কমিটি। রেলপথের সম্প্রসারণ ও রেল প্রশাসন সংস্কারের উদ্দেশ্যে 1919 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম আর্কওয়ার্থ এর সভাপতিত্বে আর্কওয়ার্থ কমিটি একটি উচ্চ পর্যায়ের কমিটি নিযুক্ত হয়। এই কমিটি রেলপথ উন্নয়নের উদ্দেশ্যে প্রতি 5 বছরে 150 কোটি টাকা বিনিয়োগ, দেশের সাধারণ বাজেট থেকে রেল বাজেটকে পৃথকীকরণ এবং রেলপথের উপর বেসরকারি নিয়ন্ত্রণ অবসান এবং সরকার নিয়ন্ত্রণে রেলপথ নির্মাণের সুপারিশ করে। বলা বলল ব্রিটিশ সরকার তখন এই প্রস্তাব গ্রহণ করেনি। পুনরায় সরকারি উদ্যোগ। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে ভারতের নেতৃবৃন্দ রেল ব্যবস্থায় সরকারি উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল, কারণ এতে ভারতীয় অর্থ বিদেশে চলে যাচ্ছিল। এছাড়া ভারতীয় যাত্রীদের প্রতি দুর্ব্যবহার, ভারতীয় পণ্যের উপর বাড়তি মাসুল প্রভৃতি সম্পর্কে ভারতীয়রা প্রতিবাদ জানাচ্ছিলেন। এই অবস্থায় 1925 খ্রিস্টাব্দে সরকার কয়েকটি রেল কোম্পানির দায়িত্ব নিজে হাতে গ্রহণ করে। রেল বোর্ড পুনর্গঠিত হয় এবং রেল বাজার দেশের সাধারণ বাজার থেকে পৃথক করা হয়। 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ব্যবস্থাই কার্যকর ছিল। দেখো ভারতীয় অর্থনীতিতে রেলপথ নির্মাণের প্রভাব কি। ডক্টর বিপান চন্দ্র বলেছেন, ভারতের রেলপথের প্রবর্তন ভারতীয় জনজীবন, সংস্কৃতি, অর্থনীতিকে যে বৈপ্লবিক পরিবর্তন সূচনা করে। ভারতের ঔপনিবেশিক অর্থনীতিতে রেলপথ নির্মাণের গভীর ও সুদূরপ্রসারী প্রভাব লক্ষ্য করা যায়। এই প্রভাব সদর্থক ও নঙর্থক উভয় ধরনের ছিল। প্রশ্ন আসবে, ভারতের রেলপথের সদর্থক প্রভাব কি, ভারতের রেলপথের নঙর্থক প্রভাব কি, মানে হ্যাঁ বাচক আর না বাচক এরকম। সদর্থক প্রভাব,
ভারতের রেলপথ নির্মাণের ক্ষেত্রে সদর্থক প্রভাব ছিল। এক হচ্ছে প্রশাসনিক ঐক্য প্রতিষ্ঠা। ভারতের রেলপথের বিস্তারের ফলে দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠিত হয়, ফলে দেশের বিভিন্ন অংশের মধ্যে প্রশাসনিক ঐক্য গড়ে ওঠে এবং এদেশে ব্রিটিশ শাসনের ভিত আরও শক্ত হয়। পরিবহন বৃদ্ধি। পূর্বে ভারতে পশুচালিত শকট, নৌকো প্রভৃতি ছিল দেশের প্রধান পরিবহন মাধ্যম। এই ব্যবস্থা ছিল ব্যয়বহুল, বিপজ্জনক ও সময় সাপেক্ষ। রেল ব্যবস্থার প্রসারের ফলে ভারতের মানুষ ও পণ্য উভয় পরিবহনের কাজে রেল যোগাযোগের ব্যাপক ব্যবহার বাড়ে। দেশের দূর দূরান্তে অতি দ্রুত চলাচলের সুবিধা হয়। দুর্ভিক্ষ করার সময় খাদ্য পাঠানো সহজ হয়। আন্তর্জাতিক বাজার। পূর্বে আঞ্চলিক প্রয়োজনের ভিত্তিতে ভারতের কৃষি উৎপাদন চলত, কিন্তু রেলপথের প্রসারের ফলে আন্তর্জাতিক বাজারে ভারতের কৃষি পণ্যের প্রবেশ ঘটে। আন্তর্জাতিক বাজারে বেশি মূল্যে পাওয়া যায় এইসব কৃষি পণ্যের উৎপাদন বাড়তে থাকে। অভ্যন্তরীণ বাণিজ্য বৃদ্ধি। পূর্বে পরিবহন ব্যবস্থায় ঘাটতি থাকার কারণে বিভিন্ন অঞ্চলের মধ্যে পণ্য মূল্যে যথেষ্ট পার্থক্য ছিল। রেলপথের মাধ্যমে ভারতের অভ্যন্তরীণ বাজারগুলির মধ্যে যোগাযোগ স্থাপিত হয়। এক অঞ্চলের পণ্য অন্য অঞ্চলে সহজে সরবরাহ করা সম্ভব হয়, ফলে মূল্য স্তরে আঞ্চলিক বৈষম্য হ্রাস পায়, দেশের অভ্যন্তরীণ বাণিজ্য বৃদ্ধি পায়। রপ্তানি বৃদ্ধি। রেলের মাধ্যমে স্বল্প ব্যয়ে মালপত্র পরিবহন করা সম্ভব হতো, তাই গম, চাল, চা, পাট, চামড়া, তৈলবীজ, তুলো প্রভৃতি কাঁচামাল রেলের মাধ্যমে সহজে বন্দরে নিয়ে যাওয়া যেত। বন্দরগুলি থেকে ভারতের পণ্য সামগ্রী সহজে আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে পৌঁছে দেওয়া সম্ভব হয়। 1862 থেকে 1928 খ্রিস্টাব্দের মধ্যে ভারত থেকে রপ্তানি বাণিজ্য 2.5 গুণ বৃদ্ধি পায়। আমদানি বৃদ্ধি। রেলের সহায়তায় রপ্তানি বাণিজ্যের বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতের বিদেশি পণ্যের আমদানির পরিমাণে বৃদ্ধি পায়। ইংল্যান্ডের কারখানা উৎপাদিত শিল্প পণ্য, কাপড়, সুতো, মূলধনী সামগ্রী প্রভৃতি ভারতের বন্দরগুলি থেকে রেল যোগাযোগের মাধ্যমে সহজে দেশের বিভিন্ন বাজারে চলে আসে। 1862 খ্রিস্টাব্দ থেকে 1928 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের আমদানির পরিমাণ 3 গুণ বৃদ্ধি পায়। ঐতিহাসিক থর্নটন তাই বলেন, রেলপথ দিয়ে ভারতের সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে যায়, অপরদিকে বিলেতি পণ্য বাজারে ছেয়ে যায়। শিল্প স্থাপন। কার্ল মার্কস বলেছিলেন যে রেলপথ ভারতের আধুনিক শিল্পায়নের প্রকৃত অগ্রদূত হবে। বাস্তব ক্ষেত্রে রেলপথের প্রসারের ফলে ভারতের শিল্পের বিকাশের পটভূমি তৈরি হয়। রেল ব্যবস্থার স্বল্প ব্যয়ে কাঁচামালের যোগান দিয়ে উৎপাদিত পণ্য বাজারে পৌঁছে দিয়ে লোহা, ইস্পাত, কয়লা প্রভৃতি আধুনিক শিল্পের বিকাশে সাহায্য করে। রেলের সুবিধার ফলে ব্রিটিশ পুঁজিপতিরা ভারতের শিল্প কারখানা গড়ে তুলতে আগ্রহী হয়। কর্মসংস্থান। ভারতের রেলপথের প্রসার শুরু হলে রেলপথ নির্মাণ, রেল কারখানার প্রভৃতির ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সুযোগ হয়। দেশের ভূমিহীন কৃষকরা অদক্ষ শ্রমিক হিসেবে রেলের কাজে নিযুক্ত হয়। 1895 খ্রিস্টাব্দে ভারতের রেলে নিযুক্ত মোট কর্মীর সংখ্যা ছিল প্রায় 2,73,000। জাতীয় ঐক্য। রেলপথের প্রসারের ফলে ভারতের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়। ভাষা, ধর্ম ও গোষ্ঠীগত বিভেদের প্রাচীর ভেঙে দিয়ে রেল ব্যবস্থা দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে যোগাযোগ ও মতামত আদান প্রদানের কাজে সুবিধা করে দেয়। এভাবে ভারতীয়দের মধ্যে জাতীয় ঐক্য, জাতীয়তাবোধ বৃদ্ধি পায়। নমর্থ প্রভাব দেখো। দাদাভাই নওরোজি, জি.ভি. যোশী, ডি.ই. ওয়াচা, জি.এস. আয়ার, রমেশচন্দ্র দত্ত, বাল গঙ্গাধর তিলক প্রমুখ জাতীয়তাবাদী নেতা ভারতের রেল ব্যবস্থাকে সুনজরে দেখেননি। তাদের মতে ভারতের রেলপথের প্রসারের বিভিন্ন সদর্থক প্রভাব সত্ত্বেও এর কিছু নমর্থক প্রভাব লক্ষ্য করা যায়। এক হচ্ছে সম্পদের বহির্গমন। রেলপথ নির্মাণের জন্য বার্ষিক 5% হারে সুদে গ্রান্টি প্রথার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশি মূলধন বিনিয়োগ করা হয়। এর ফলে সুদ ও মুনাফা হিসেবে প্রচুর পরিমাণ অর্থ প্রতি বছর ইংল্যান্ডে চলে যেতে থাকে। বর্ণ বৈষম্যের বিভিন্ন প্রকাশ। রেলে ভারতের সঙ্গে বর্ণ বৈষম্যমূলক আচরণ করা হতো। মালপত্র পরিবহনে শ্বেতাঙ্গদের চেয়ে ভারতীয়রা বেশি ভাড়া দিতে হতো এবং শ্বেতাঙ্গ যাত্রীরা ভারতের যাত্রীদের লাঞ্ছনা করত। এদেশে ভারী শিল্পের প্রসার না ঘটা। রেলের ইঞ্জিন, অন্যান্য যন্ত্রপাতিগুলি ইংল্যান্ড থেকে ভারতে আমদানি করে এদেশে রেলপথ নির্মিত হয়। ফলে ভারতের রেলপথ নির্মাণ হলেও এদেশের ভারী শিল্পের বিশেষ প্রসার ঘটেনি। কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্য। রেলপথ প্রসারের ফলে সরকারি উচ্চ পদে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, কিন্তু অধিকাংশের ক্ষেত্রে এসব পদ শ্বেতাঙ্গদের নিযুক্ত করা হতো। রেলের উচ্চ পদগুলিতে মাত্র 10% ভারতে নিযুক্ত ছিল। দুর্ভিক্ষের প্রাদুর্ভাব। রেল যোগাযোগ দ্বারা দুর্ভিক্ষ কবলিত অঞ্চলে খাদ্য পড়ানো সহজতর হলো। পরোক্ষভাবে রেল ব্যবস্থায় আবার দুর্ভিক্ষ সৃষ্টির জন্য দায়ী ছিল, কারণ রেলের মাধ্যমে খাদ্যদ্রব্য দেশের উন্নত এমনকি বন্দরগুলিতে খুব দ্রুত পৌঁছানো যেত। এর ফলে বিদেশে নির্বিচারে রপ্তানির ফলে উৎপাদক অঞ্চলে খাদ্যের ঘাটতি ও দুর্ভিক্ষ দেখা দেয়। জলপথ ও সেচের ক্ষতি। দেশের বিস্তীর্ণ অংশে রেলপথ ও নদী নালার উপর রেলের সেতু নির্মিত হলে নদী নালায় পলি সঞ্চিত হয়ে জলস্রোত কমে আসে এবং নদীর পরিবহন যোগ্যতা হ্রাস পায়। ফলে জলপথ পরিবহন ও কৃষি জমির সেচের কাজে ক্ষতিগ্রস্ত হয়। দেশীয় শিল্প বাণিজ্যের সর্বনাশ। রেলের মাধ্যমে ভারতের দূর দূরান্ত প্রত্যন্ত অঞ্চলে বিলেতি পণ্য সংগ্রহ ছড়িয়ে পড়ে। ফলে দেশীয় পণ্যগুলি অসম প্রতিযোগিতার সম্মুখীন হয় এবং দেশের শিল্প বাণিজ্য মার খায়। শাসনের ফাঁস কঠিন হওয়া। সারা ভারত জুড়ে রেলপথ প্রসারের ফলে ভারতবাসীর উপর ব্রিটিশ শাসকদের বজ্র মুষ্টি আরো শক্ত হয়। দেশের কোনো প্রান্ত থেকে কোনো বিদ্রোহ বা বিরোধিতার সামান্য সম্ভাবনা দেখা দিলে রেলপথের মাধ্যমে খুব শীঘ্র সেখানে পৌঁছে গিয়ে সরকারি বাহিনী তা দমন করতে সক্ষম হয়। এবার তো উপসংহার।
ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে ভারতের রেলপথ প্রতিষ্ঠা করে। ভারতের রেলপথের প্রসার অনেক নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। বুকানন নামে জনপ্রিয় মার্কিন ঐতিহাসিক বলেছেন, স্বনির্ভরতার যে বর্ম ভারতের গ্রামগুলিকে এতদিন রক্ষা করে এসেছিল, ইস্পাতের রেল সেই বর্ম ভেদ করে গ্রাম্য জীবনের রক্ত শোষণ শুরু করে। সার্বিক বিচারে রেলপথের প্রসারের ফলে ভারতের উপকৃত হয়। ভারতের কৃষি ও শিল্পের বিকাশ রেলের মাধ্যমে সম্ভব হয়। ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর এই রেলের মাধ্যমে শিল্পের পথ অগ্রসর হয়। স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। তোমরা দেখতে থাকবে এবং আশা করি দেখছো। এর পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।